খবর, অরবিন্দ কেজরিওয়ালের হারের খবর আপনাদের আগেই দিয়েছি। নিউ দিল্লি কনস্টিটিউশন থেকে অরবিন্দ কেজরিওয়ালের হার। এবার খবর দিচ্ছি আতিশি মার্লেনার জয়ের খবর। জয়ী আতিশি কোথা থেকে জিতলেন? আতিশি জিতলেন কালকাজি থেকে। একটা সময় প্রায় 2000 ভোটে পিছিয়ে ছিলেন রমেশ বিদুরির থেকে, সেখান থেকে জিতলেন আতিশি। সকালেই তিনি দাবি করেছিলেন যে এবার আবার আম আদমি পার্টি জিতবে। দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী হবেন অরবিন্দ কেজরিওয়ালই। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি দায়িত্ব সামলেছেন। সেই আতিশি জিতলেন বটে, কিন্তু দল আর সরকার গড়ার মতো জায়গায় নেই। এখন আর দল সরকার গড়ার মতো জায়গায় নেই। খুব গুরুত্বপূর্ণ এই জয় একদিক থেকে, তার কারণ এই জয়ের পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। কিন্তু আতিশির সেদিক থেকে দেখতে গেলে তার বাবাকে নিয়ে বিজেপি নেতার যে মন্তব্য, সেই মন্তব্য তিনি কেঁদে ফেলেছিলেন। সেই মন্তব্যের কথা বলতে গিয়ে ভোটে এটা একটা ফ্যাক্টর কাজ করে গিয়েছে। মহিলা ভোট বড় ফ্যাক্টর ভোট দিল্লির ক্ষেত্রে, সেক্ষেত্রে একজন মহিলা ক্যান্ডিডেট, এই ফ্যাক্টর কাজ করে গিয়েছে। কারণ যেখানে হেভি ওয়েট নেতা মনীষ সিসোদিয়া হেরে যাচ্ছেন, অরবিন্দ কেজরিওয়াল হেরে যাচ্ছেন, সেখানে আতিশির জয় নিঃসন্দেহে রাজনৈতিক বিশ্লেষকদের ভাবাবেন। সুভাষিস দার সঙ্গে একবার কথা বলি। সুভাষিস দা, এটা তো সত্যি যে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর, আর সেই মহিলা ভোট বড় ফ্যাক্টর বলেই আপনারাও বলেছিলেন, কংগ্রেসও বলেছিল যে যদি তারা জেতেন তাহলে 2500 টাকা, মানে যে ডোর পলিটিক্সের কথা সবাই বলে, আপনারাও 2500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের মতো করেই প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিলেন, যেটা এখন 2100 টাকা দিচ্ছে আম আদমি পার্টি। বিজেপি বলেছিল 2500, আপনারাও বলেছিলেন 2500। কিন্তু আপনাদের কথা না শুনে বিজেপির কথা শুনলো বা বিজেপির কথায় বিশ্বাস করলো মানুষ, সেরকমই তো মনে করতে হচ্ছে। না, আমরা যেখানে যেখানে এই ডোল পলিটিক্সের কথা দিয়েছিলাম সেখানে সেখানে কথা রেখেছি, সে রাজস্থান হোক আর যেখানে হোক রেখেছি। বিজেপি বহু জায়গায় কথা দিয়েও কথা রাখেনি, ও তো জুমলা ছিল এরকম বলেছে, এবং সে বিভিন্ন ক্ষেত্রে। না, সেটা কারণ আছে, সেটা হলো যে আমি তার আগে বললাম যে বিজেপির জিতে আসার মধ্যে অনেক ইপস অ্যান্ড বাটস আছে, সেটার মধ্যে আমি এই মুহূর্তে আবার নতুন করে বলতে চাই না। কিন্তু যেটা মূল কথা, রমেশ বিদুরির হারাটার কারণ হলো রমেশ বিদুরি নিজে, তার মুখ যে ধরনের অশালীন অসভ্য ভাষা তিনি সংসদে ইউজ করেন এবং ব্যবহার করেন, এবং এখানেও তিনি করেছেন, ফলে মহিলা ভোটাররা ভীষণভাবে রিপার্ক করেছে, হয়তো অতসীকে জিতিয়েছে। এইটা ঠিক। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও তিনি মন্তব্য করেছিলেন, হ্যাঁ, কুরুচিকর মন্তব্য করেছিলেন। হ্যাঁ, এবার ঘটনা কুরুচিকর মন্তব্য রমেশ বিদুরির কন্টিনিউয়াসলি, এবং তাকে কেউ চেক করেনি, এবং সেটা শুনে অন্যান্য বিজেপি সাংসদরা হেসেছেন, মানে নোংরা নোংরা সব উক্তি। যাই হোক, সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু ঘটনা যে ডোল পলিটিক্স যখন চাকরি থাকে না, যখন ইনফ্লেশন থাকে, তখন এটা দেওয়ার দরকার আছে ইকোনমিকে রান করানোর জন্য। এইটা কোনো এক সময় নরেন্দ্র মোদীও বলেছিলেন রেবরি বাড়ছে বিরোধীরা, আজকে সেই রেবরিতে বিশ্বাস করতে হয়েছে নরেন্দ্র মোদীর প্রতিটা স্টেটে এবং দিল্লিতেও। সুতরাং এটা নয় যে এটা দেওয়াটা সবসময় এটা খারাপ, কিন্তু এটা পার্মানেন্টলি চালিয়ে যাওয়াটা নিশ্চিতভাবে ঠিক নয়। কারণ যতক্ষণ না তাদের রোজগার হাতে দেওয়া যাচ্ছে ততক্ষণ চালাতে হবে, কিন্তু রোজগার এসে গেলে বা যদি চাকরির সুবিধা পেয়ে যায় তাহলে নিশ্চিতভাবে এটা বন্ধ করলে তাদের অসুবিধা হয় না। মৈত্রী রয়েছেন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, আমরা প্রথম থেকেই মহিলা ভোটের কথা বলছিলাম, আমরা প্রথম থেকেই বলছিলাম যে মহিলা ক্যান্ডিডেট এখানে একটা বড় ফ্যাক্টর, বিশেষত যখন ভোটের সময় তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়ে রয়েছেন তখন তিনি এমন কিছু মন্তব্য করছেন যাতে সবার সামনে বা প্রেস মিট করে তাকে কেঁদে ফেলছেন যিনি, তার ভোট অ্যাডভান্টেজ থাকছে। সেই অ্যাডভান্টেজের জায়গা থেকেই বোধহয় আতিশি জিতলেন।
দেখো, সেটাই কিন্তু কিছুটা মনে করা হচ্ছে। তার কারণ আতেশির যে ভূমিকা গত বেশ কয়েক মাস ধরে, বিশেষত অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়া তারপর থেকে আতেশির যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু কোথাও একটা গিয়ে যে ভোটাররা প্রভাবিত হয়েছেন তেমনটাই মনে করা হচ্ছে। যদিও আতেশির জয়ের ব্যবধান অনেকটাই কমেছে, কিন্তু তার বিরুদ্ধে যে প্রার্থীরা ছিলেন তারাও কিন্তু যথেষ্ট একেবারে বলা চলে যে পার্টি কি টাক্কার ছিল আতেশির কেন্দ্রে। কালকাজিতে তার বিরুদ্ধে একদিকে দাঁড়িয়েছিলেন রমেশ বিধুরি, যিনি অত্যন্ত সেখানে প্রভাবশালী, বিশেষত গুজ্জার যে কমিউনিটি রয়েছে, গুজ্জার ভোটারদের মধ্যে খুব তিনি প্রসিদ্ধ ছিলেন। অন্যদিকে তার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল কংগ্রেসের তরফে ডালকা লাম্বাকে, যিনি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী বলে মনে করা হচ্ছিল। কিন্তু এর মধ্যেই আতেশি বেশ কয়েক রাউন্ড পর্যন্ত তিনি পিছিয়েছিলেন, কিন্তু শেষের দিকে এসে তিনি বাজিমাত করেন এবং এখনো পর্যন্ত আমরা চূড়ান্ত সংখ্যা আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে আমরা যেটা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন কমিশন থেকে জানতে পারছি যে প্রায় ৩,৫০০ ভোটের কাছাকাছি ভোটে আতেশি মার্লিনা কালকাজি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, যেখানে অন্যান্য যারা হেভিওয়েটরা রয়েছে। এই জায়গা থেকে মৈত্রী, যদি মার্জিনের কথাই হয় তাহলে তো বলবো যে মনীষ সিসোদিয়া প্রায় 1000-এরও কম মার্জিনে কোথায় হেরেছেন। যদি হারের সংখ্যা দেখা যায় 675 মাত্র ভোটে তিনি হেরেছেন। জংপুরা কেন্দ্র, যে কেন্দ্র তিনি নিজের পুরনো কেন্দ্র, অর্থাৎ পটপটগঞ্জ কেন্দ্র, যেখান থেকে তিনি জয়ী হতেন আগে, সেই কেন্দ্র ছেড়ে তিনি জংপুরা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেই জংপুরা কেন্দ্রে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ দুটো রাউন্ডে এসে মনীষ সিসোদিয়া তিনি পিছিয়ে পড়েন এবং মাত্র 675 ভোটে হেরেছেন মনীষ সিসোদিয়া। এবং যদি দেখা যায় যে অরবিন্দ কেজরিওয়ালের সংখ্যা, তাহলে অরবিন্দ কেজরিওয়ালেরও কিন্তু ভোটের ব্যবধান, অর্থাৎ হারার ক্ষেত্রে ভোটের ব্যবধান খুব বেশি সেটা কিন্তু বলা যায় না। 3000-এর থেকে অ্যারাউন্ড 3000 ভোটে তিনি হেরেছেন বলে আমরা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। অন্যদিকে আরো এক হেভিওয়েট প্রার্থী সৌরভ ভারদ্বাজ, যিনি গ্রেটার কৈলাস কেন্দ্র থেকে গত দুবার বিপুল ভোটে জয়ী হয়েছেন, সেই সৌরভ ভারদ্বাজও কিন্তু এখনো পর্যন্ত তিনি ট্রেলিং রয়েছেন, অর্থাৎ প্রায় তিনি 4000-এর কাছাকাছি ভোটে পিছিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিখা রায়, বিজেপির শিখা রায়ের থেকে। ফলে সব মিলিয়ে হেভিওয়েট ক্যান্ডিডেটদের মধ্যে কিছুটা হলেও মুখ রক্ষা আতেশির এই জয়ের ফলে। কিন্তু বাকি হেভিওয়েটদের বলা যেতে পারে নক্ষত্রপতন, একের পর এক নক্ষত্রপতন আম আদমি পার্টির ক্ষেত্রে কিন্তু হচ্ছেই। অতনু, ধন্যবাদ মৈত্রী সরাসরি আমাদের জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত আপডেট খবর কি। মণিকাঞ্চন বাবুর কাছে একটু জানতে চাই, মণিকাঞ্চন বাবু, কোথাও বিজেপির এই এত বিপুল পরিমাণ ভোট পাওয়ার জন্য কংগ্রেসকে ধন্যবাদ দেবেন? না, কাউকে হারা বা জেতার জন্য ধন্যবাদ দেয়, ভোটের তো একটু হয়। কংগ্রেস যদি উঠে আসে, দেখুন আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি বা চাই যে বিরোধী দল শক্তিশালী হোক। এরকম কেন হেরে যাবে যে 100খানা সিট পাওয়ার জন্য তাকে লড়তে হবে? শতাব্দী প্রাচীন দল তো, সুতরাং তারা উঠে আসুক। কিন্তু একটি দল যখন একটি ব্যক্তি বা একটি পরিবারের ওপরে নির্ভরশীল এবং দীর্ঘদিন যাবৎ কোনো রেজাল্ট না দেওয়া সত্ত্বেও তার উপরেই নির্ভর করতে হবে, এই বাধ্যবাধকতা যখন চলে আসে তখন তো সেই দল হারিয়ে যায়। এবং সেটাই আমরা দেখছি, হয় ভাইকে নয় বোনকে, তাকেই তুলে আনতে হবে। এত বড় দল, এত পুরনো দল, সারা ভারতবর্ষব্যাপী দল, তারপরে তার কাছে লিডার নেই, এইটার বিরোধিতা। সুতরাং কংগ্রেসের এখানে ক্রেডিট আমি দিতে চাইছি না ব্যক্তিগতভাবে। ভোট শেয়ারের ক্ষেত্রে হয়তো হয়, আমি সুভাষিস দা বলিনি আপনার সময়। আর একটা জিনিস আমি বলতে চাই, যখন পারভেজ সিংয়ের কথা আসলো যে দাঙ্গাবাজ তাকে জেতানো হয়েছে, আপনারা ঠিক উল্টো কথাটা রমেশজির ক্ষেত্রে বললেন যে রমেশজি বাজে কমেন্টস করেছে, এই জন্য হয়তো মানুষ তাকে চায়নি, মানুষ তাকে হারিয়ে দিয়েছে। সুতরাং সেটাই যদি আমি সত্যি করে ধরিনি, তাহলে যে পারভেজজির এগেনস্টে যে দাঙ্গাবাজের যে বিরোধী তকমা লেগেছিল বিরোধীরা, তাহলে সেটাও মিথ্যা কথা। এই একই কথা তো বলছি, সেটাই বলছি, মানুষ চায়নি। হ্যাঁ, কিন্তু সেই সময় প্রশ্নটা উল্টো ভাবে হয়েছিল। সেই সময় প্রশ্নটা হয়েছিল যে কেজরিওয়ালের অবস্থা এমন খারাপ, ব্যবহার করছেন এই দাঙ্গাবাজ শব্দটি আপনারা ব্যবহার করলেন। আমি তো তুলে নিব, আমরা দাঙ্গার অভিযোগ শব্দ ব্যবহার। হ্যাঁ, তাহলে এই যে দাঙ্গার অভিযোগ এটা মিথ্যা কথা। সে তো জিতেছে এবং মানে যে দলের মুখ তাকে হারিয়েছে, তাহলে দাঙ্গার অভিযোগটা কত মিথ্যা কথা ছিল। কিন্তু এই দাঙ্গার অভিযোগ নিয়ে রাজনীতি হয়েছে মাসের পর মাস, আপনারা শো করেছেন। সুতরাং এই যে ন্যারেটিভ তৈরি করা, এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে।
একটা জোট হয় একটা আইডিওলজির উপর বেস করে, হ্যাঁ না, দলের সাথে দলের কথা হয়ে, কিন্তু একটা জোট করে, জোট যখন তৈরি হয় ইডি সিবিআইকে দিয়ে, আমরা মহারাষ্ট্রে দেখেছি ইডি সিবিআই তারা খেয়ে জোটে আসতে বাধ্য হয়েছে বিজেপির সাথে। আমি বলে নেই, বললে সুবিধা হবে। তাহলে ঘটনা যেটা হয়েছে যে একদিকে মণিকাঞ্চন বলছেন যে বিরোধীরা উঠে আসুক এটা চান, আবার ইডি সিবিআইকে যথেচ্ছ ব্যবহার করে তারা জোট করছেন, জোর করে অন্য দলের থেকে নিয়ে এসে বিজেপির ভারী করছে। আজকে বিজেপি সারা ভারতবর্ষের বিজেপি নেতা কটা আছে আর বিরোধী দলের নেতাকে কটা ইডি সিবিআইকে দিয়ে তারা করিয়ে নিয়েছে বিজেপি এবং ক্ষমতায় এসছে, এটা বুঝতে হবে। বিজেপির ভাড়ারে নেতা নেই, যার জন্য বিরোধীদের নিয়ে এসে ইডি সিবিআইকে দিয়ে তারা করিয়ে তারপর সেই বিজেপিতে জড়ো করতে হয়, এবং তারা করাপ্ট হলেও তাদের জড়ো করতে হয়। দেখুন দিল্লি ভোট নিয়ে অবস্থান নিয়ে নতুন করে হয়তো বলার কোনো অবকাশ নেই, কিন্তু সুভাষিস দা আমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, পরে সময় পাবো কিনা জানি না, তাই এখনই প্রশ্নটা আমি আপনাকে করে ফেলতে চাইছি। দিল্লি ভোটে কংগ্রেস শূন্য, কিন্তু কংগ্রেস আসলে শূন্য নয়। দিল্লির ভোটের পরে কংগ্রেস একটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল, অন্তত পাঞ্জাবে এবং বিহার ভোটের আগে, নয় কি? একদম তাই। কারণ হয়েছিল কংগ্রেসকে সাথে নিয়ে যদি লড়তো, যেহেতু বড় দল ছিল আপ দিল্লিতে, কংগ্রেসকে যদি সাথে নিয়ে চলতো, আজকে রেজাল্ট বেরোলে নিশ্চিতভাবে দেখা যাবে অন্তত 15টা সিট থেকে 16টা সিট কংগ্রেস যা ভোট পেয়েছে তার জন্য হয়তো আপকে হারতে হয়েছে। কিন্তু এই ঔদ্ধত্যপূর্ণ আচরণকে চঞ্চল করতে হবে। আর আগামী দিনে আমরা তাকে ছাড়বো না। পাঞ্জাবের লড়াইটাও ট্রুথ এন্ড নেল হবে, কারণ আমরা পাঞ্জাবের জমিও আপকে এভাবে ছেড়ে দেবো, নাহলে আপ হারবে। এবং আজ আপকে জেতানোর জন্য ওখানে বিজেপি গতবারের মতন কাজ করবে যাতে আপ জেতে, কিন্তু এটার সাথে কম্ব্যাট করতে হবে কংগ্রেসকে। কারণ হলো কংগ্রেস সবচেয়ে সেকুলার দল, এখানে উন্নয়ন চায়। কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে সারা ভারতবর্ষের মানুষের হাতে চাকরি দিয়েছে, ভারতবর্ষের সাইন্টিফিক অগ্রগতি বিষয় এনেছে, এবং ভারতবর্ষের সমস্ত কাজ, রেল লাইন পাতা থেকে শুরু করে বাস সার্ভিস, রাস্তাঘাট সব করেছে। তারপরে যাওয়ার পর থেকে এগুলো হয়েছে, আমি জানি এগুলো বলবেন। তো আমাদের আলোচনা অনিন্দ্য সিংহ রায় এসেছেন, রাজনৈতিক বিশ্লেষক। অনিন্দ্য সিংহ বাবু, এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে এবার দিল্লির রং গেরুয়া, এটা বলা যেতেই পারে। কিভাবে, কোন ফ্যাক্টরে, কি মনে হয় আপনার? দেখুন, আপ যেরকম দুর্নীতি করেছিল সেটা সবাই জানে যে আপ হয়তো অসুবিধার মধ্যে আছে, কারণ আমরা সেই চলে আসি সিসমোরের কথা। আজকে আন্না হাজারেও বলছে না দুর্নীতি করেছিল না, দুর্নীতির অভিযোগ ছিল। কারণ এরকম অভিযোগ যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে ভুরি ভুরি থাকে প্রত্যেকটা নির্বাচনের আগে, এটাই ভারতীয় রাজনীতির সংস্কৃতি। না ঠিকই, আজকে অভিযোগ আছে, সেই মানুষ এটাকে মনে করেছে যে আপ সেই মতো যে প্রতিশ্রুতি দিয়েছিল সেইগুলো করেনি বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। আমার বক্তব্য হচ্ছে এই ফসলটা বিজেপির মতো সাম্প্রদায়িক দল তুলে নিয়ে গেল, আর কংগ্রেস কি করছিল? কংগ্রেস তো নিতে পারলো না। আমি বলিনি কথা বললো, আমি বলি নরেন্দ্র মোদী কত টাকার গাড়ি চড়ে এবং নিজের কত কোটি টাকা দিয়ে, কত কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। আমি আপনাকে বলি এই ফসল আপনারা তুলতে পারলেন না কেন? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি পশ্চিমবঙ্গে 77টা, আমি বলি আটকাতে পারলেন। আমি বলি আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সুভাষিতাই বলি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করছে তখন আপনার এই রাজ্যে প্রদেশ কংগ্রেস আমাদের সঙ্গে ছিল না, আলাদাভাবে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে করেছে। প্রদেশ কংগ্রেস ভেঙেছে, টুকরো টুকরো করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পঞ্চায়েতকে নিয়েছে, পৌরসভাগুলোকে জোর করে নিয়ে নিয়েছে কংগ্রেসের হাত থেকে। উত্থিত হবে না, কেউ কাউকে নিতে পারে না। আপনাদের নেতা প্রদীপ দাও বলেছিলেন, আপনাদের নেতা প্রদীপ ভট্টাচার্য উনি বলেছেন যে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়াটা খুব কংগ্রেসের জন্য ভুল ছিল। ওটা এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত মতামত জানিয়েছেন, রাজনৈতিক মতামত নন। মানে ওটা ভুল বলেছে, উদ্বোধনে গিয়ে বলেছিল ভুল বলছেন। মমতা ব্যানার্জি চোর। তাহলে আমি একটা কথা বলি অরিন্দ্র, আমি আপনার কাছে দিল্লির প্রসঙ্গ জানতে চেয়েছিলাম যে কোন কোন ফ্যাক্টরে মনে হলো যে দিল্লি বিজেপি জিতবে। আপনি কিভাবে পশ্চিমবঙ্গে চলে এলেন জানি না, পশ্চিমবঙ্গ আসতেই পারে, কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি পেলাম না। আমি আপনাকে বলি দিল্লির যে ফ্যাক্টরগুলো, তার মধ্যে একটা তো আপের যে কথাগুলো বলেছে তার সঙ্গে তার দুর্নীতি করেছে বলে যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেটা একটা বিরাট ফ্যাক্টর হয়েছে, এবং নেতৃত্ব। আজকে এখানে আপনাকে বুঝতে হবে যে ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে এগিয়ে গেছে,
আজকে সাম্প্রদায়িক দল বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করেছেন সেই কাজ এবং মানুষের বিশ্বাসযোগ্যতা আপনাকে আমি স্পেসিফিক্যালি জানতে চাইছি, এমন কি বিজেপি স্বপ্ন দেখিয়েছে যার জন্য মানুষ বিজেপিকে ভোট দিয়েছে? আমি একটা উদাহরণ দিই। 2100 টাকা মহিলাদের অ্যাকাউন্টে তুলে দেওয়ার কথা আম আদমি পার্টি বলেছেন, সেটা বাড়িয়ে 2500 টাকা ভারতীয় জনতা পার্টি বলেছে আমরা ক্ষমতা এলে দেব। কংগ্রেসও বলেছিল যে আমরা ক্ষমতা এলে 2500 টাকা দেবো। মানুষ কংগ্রেসকে ভোট দেয়নি, মানুষ আম আদমি পার্টিকেও ভোট দেয়নি। কোন আম আদমি পার্টি? যে আম আদমি পার্টি আসার পর দিল্লির সরকারি স্কুলগুলো বেসরকারি স্কুলের মতোই ঝাঁ চকচকে হয়ে গিয়েছিল, যার সুবিধে দিল্লির মানুষ পেয়েছেন বলে দাবি করছেন। এত বছর ধরে দিল্লিতে কাজ করার পর সেই আম আদমি পার্টির লিডার যিনি অরবিন্দ কেজরিওয়াল, তার বিরুদ্ধে এমন কিছু স্ক্যাম এলো, এমন কিছু অভিযোগ এলো, মানুষ মুখ ফেরাতে শুরু করলো। শুধু কি এই একমাত্র ফ্যাক্টর? অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এটা তো আছে। আজকে লিকার গেট একটা তো ফ্যাক্টর আছেই। মানুষ মনে করেছে, দেখুন অভিযুক্ত, আপনি যে বলছেন অভিযুক্ত হওয়ার কথা, অভিযুক্ত হয়নি ঠিকই, কিন্তু মাত্র কমাসের মুখ্যমন্ত্রী আতিশি তিনি জিতলেন, দিল্লির মানুষ তাকে জেতালেন, অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিলেন। কেন তো বলছি, আজকে অরবিন্দ কেজরিওয়াল যিনি আপের প্রধান, তাকে মানুষ বিশ্বাস করতে পারছে না। তার কারণ হচ্ছে দুটো জিনিস হয়। এক হচ্ছে জনমুখী প্রকল্প, আপনি জনমুখী প্রকল্পের কথা আপনি বলছেন, জনমুখী প্রকল্প যেমন আছে এবং মানুষের প্রতি বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, যে আমি কি বলছি সেইটা আর আমি কি কাজ করছি সেইটা, তার জন্য সামঞ্জস্য থাকতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, বিরোধীরা এইসব অনেক কথা বলেছেন, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইছি, মানুষ বিজেপিকে ভরসা করলো, কংগ্রেসকে ভরসা করলো না কেন বলে মনে হয় আপনার? না, কংগ্রেসকে ভরসা করেছিল 15 বছর, তো তারপরে অরবিন্দ, আমি বলছি বলে 15 বছরের বুঝতে হবে। আপনি একবার ভাবুন, তারপরে নতুন জেনারেশন এসেছে, নতুন ভোটার এসেছে, মাঝখানে অনেকগুলো বছর, মানে 2008-এ কংগ্রেস জিতেছিল আর এটা হচ্ছে 2025, মাঝখানে তো অনেক নতুন ভোটার এসেছে, তারাও কংগ্রেসের কথা ভাবছে না। শিলা দীক্ষিত 3টে টার্ম চালিয়েছে, তারপরে এসছে। এবার আপনি নিশ্চয়ই নতুন কিছু দেখিয়েছিল বা অ্যান্টি ইনকামবেন্সি ছিল শিলা দীক্ষিতের বিরুদ্ধে, নিশ্চয়ই যার জন্য মানুষ ভোট দিয়েছিল। কিন্তু বিজেপিকে মানুষ ভোট দেবে কেন? কংগ্রেসকে নয়, দিল না। কংগ্রেসকে দিল, দিল্লির মেট্রো থেকে আরম্ভ করে সব শিলা দীক্ষিতের আমলে হয়েছে, তারপরে দিল্লিতে হারতে হয়েছে। কিন্তু বিজেপি কি রেন্ডার করেছে দেশের জন্য যে বিজেপিকে আনবে? এই যুক্তিটা যদি আমি চাই বিজেপির কাছে জানতে, কি যুক্তি আছে? আরেকটা যেটা ফ্যাক্টর, সেটা হলো আমাদের কাটাকাটিতে যদি এইটা অ্যালায়েন্সটা হয়ে যেত, তাহলে নিশ্চিতভাবে বিজেপি ফর্ম করতে পারতো না গভর্নমেন্ট। আজকে যে ফরমেশনের দিকে গভর্নমেন্ট সেটা বুঝেছেন, তাহলে কি কোথাও কংগ্রেসের ইগো কাজ করেছিল? ইগো নয়, এটা অরবিন্দ কেজরিওয়াল বড় দল, তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সাথে জোট করব, কংগ্রেসকে কটা সিট ছাড়বো। কংগ্রেস বার্গেনিং পয়েন্টে ছিল না, যে ছিল হলো সেটা হলো অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির রিপ্রেজেন্টেটিভ আমার এখানে আবির শেঠ রয়েছেন। আবির, কোথাও মনে হচ্ছে এখন যে কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে যদি এগোনো যেত তাহলে আজ বিজেপি জিততে পারতো না? না, এটা কখনোই মনে হয় না। তার একটা বিশেষ কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যে জনপ্রিয়তা গ্রহণ করেছিলেন, যে জনপ্রিয়তা পেয়েছিলেন দিল্লির মানুষের কাছ থেকে, এবং আজকে ডেটে যেটা দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মানুষ একটা রায় দিয়েছে, এবং এটা একটা বিশেষ কারণ আছে। আমি কারণটা বলে দিই, একটুখানি খুলে বলি কারণটা হচ্ছে স্মিয়ার ক্যাম্পেনিং। একটা স্মিয়ার ক্যাম্পেনিং বলে একটা কথা হয়, সেই স্মিয়ার ক্যাম্পেনিংটা কি সেটা বুঝতে হবে। স্মিয়ার ক্যাম্পেনিং হচ্ছে এই হিটলার পলিসির মতো, একটা মিথ্যাকে 1000বার প্রচার করো, ওটা সত্যি হয়ে দাঁড়ায়। তো সেই মানুষের সামনে সেই অরবিন্দ কেজরিওয়ালের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটা কোথাও না কোথাও গিয়ে একটা বাজে জায়গায় গিয়ে প্রচার করা হয়েছে, এবং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করে। একটা জিনিস বুঝতে হবে যে একটা 10 বছরে উঠে আসা রাজনীতিতে ভোটের আগে প্রচারটা রাজনীতিরই অঙ্গ, এটা ভোট প্রক্রিয়ার মধ্যে পড়ে। নির্বাচন কমিশন প্রচারের সুযোগ দেয়, সেই প্রচার কে কিভাবে করবে নির্বাচন কমিশনের বিধি মেনে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো সেই প্রচারের বিধি নিষেধ মেনে যদি কেউ প্রচার
করে সেই প্রচারে যদি একজন সিটিং এমপি মানে সিটিং চিফ মিনিস্টার পরবর্তীতে জেলে যাওয়া তার যদি চরিত্র হনন হয়, তো সেই চরিত্র ঠিক করার, ইমেজ ঠিক করার দায়িত্ব পার্টির। আপনারা সেটা করতে পারেন না। সবসময় যে বিজেপি বিধি মেনে করেছে নির্বাচন কমিশনের প্রচার আমি মনে করি না, কারণ বহু জায়গায় যেগুলো নির্বাচন কমিশনের যে কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করেছে তারপরে নির্বাচন কমিশন চুপ ছিল। এটা বলবো মানে সারা ভারতবর্ষে ঘটনা ঘটেছে, অথচ বিরোধীরা যদি একটা ভুল কথা বলেছে তার জন্য নির্বাচন কমিশন আমি দাদার সঙ্গে আরো একটা কথা অ্যাড করছি, সেটা হচ্ছে 1100 টাকা করে হ্যাঁ ওপেন দিতে দেখা গেছে 1100 টাকা করে বিজেপি ক্যান্ডিডেটকে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে কম্বল বিতরণ করতে দেখা গেছে, আরো অনেক কিছু বিতরণ করতে দেখা গেছে। সেটা পরবর্তীকালে কি বলা হয়েছে, ওটা নাকি এনজিওর তরফ থেকে দেওয়া হচ্ছিল। যদি এনজিওর তরফ থেকে দেওয়া হয় তাহলে ওখানে প্রধানমন্ত্রী কেন ছবি থাকবে, দিল্লিতে ওখানে নরেন্দ্র মোদীর কেন ছবি থাকবে? ঠান্ডা পড়ে, কম্বল জরুরি। মণিকাঞ্চন বাবু, কম্বল আর 1100 টাকা দিয়ে আপনারা ভোট জিতেছেন? না, বিষয় হচ্ছে তাহলে কি 10 বছরে দিল্লির মানুষের এইটুকু উন্নতি হয়নি যে একটা কম্বল আর 1000 টাকায় বিক্রি হয়ে গেল, ভোটটা দিয়ে দিল? যদি সত্যিকারের উন্নতি হতো তাহলে তো 1000 টাকা আর ওই একটা কম্বলের জন্য ভোটটা দিত না। এর পরিষ্কার কন্ট্রাডিক্টেড কথাবার্তা। না সুতরাং ভাই তো প্লিজ তোমার আগের প্রবক্তাও ঠিক এই কথাগুলোই বলে গেছে, মানে দল থেকে এগুলোই বলে দেওয়া হয়েছে যে এই লাইনের বাইরে যাবে না। আমি একদম তবে একদম আমি যেটা আপনি বলছিলেন যে গভর্নমেন্ট স্কুলকে পাবলিক স্কুলের মতো, গভর্নমেন্ট স্কুলকে প্রাইভেট স্কুলের মতো সুন্দর করেছে। ওখানে যেটা হয়েছে, যেগুলো গভর্নমেন্ট স্কুলের জায়গা একটা অভাব রয়েছে দিল্লির মতো জায়গাতে, তো সেইখানে কি করেছে, যেখানে সরকারি স্কুল ভালো পজিশনে আছে সেগুলোকে গভর্নমেন্টের প্রাইভেট স্কুলের সাথে চুক্তি করেছে। তো ধরুন একটা প্রাইমারি স্কুলকে প্রাইভেটের সাথে চুক্তি করে সুফল পেয়েছে কিনা প্লিজ আমি বলছি অবশ্যই দাঁড়ান, সুভাষিস দা 2% ভোট পেয়ে যদি এত কিছু চিৎকার করো বেশি 2% কি হচ্ছে, উনি বারবার বলছে সুভাষিস দা, আপের সময় সুভাষিস দা বলবে, বিজেপির সময় সুভাষিস দা বলবে, বিজেপির সময় সুভাষিস দা বলবে, এটা শুনলে 2% উত্তেজনা। না মণিকাঞ্চন বাবু আপনি বলুন, সুভাষিস দা প্লিজ গভর্নমেন্ট স্কুলকে করেছিল, মানুষ সুবিধে পেয়েছে, নো ডাউট। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই প্রাইভেট পার্সন বা প্রাইভেট অর্গানাইজেশনকেই ওই স্কুলটা করতে দিয়েছে, যেখান থেকে সুফল আপ পেয়েছে। অর্থাৎ একটা ভালো কাজের সাথে, অবশ্যই আমি স্বীকার করছি ভালো কাজ করেছে, ভালো কাজের সাথে করাপশনটা কিভাবে জড়িয়ে ছিল এটা তো লোককে বুঝতে সময় লাগবে। সুতরাং যখন করেছিল আবার কি হচ্ছে আমি কাউকে বলতে দেবো না, সুভাষিস দা খুব একটা ভালো ছেলে জয়েন্ট কিলার বলা হচ্ছে নতুন করে খবরে। পারভেজ বর্মা প্লিজ একটু চুপ করুন প্লিজ ফেরা ডাউন প্লিজ মণিকাঞ্চন বাবু প্লিজ চুপ করুন। পারভেজ বর্মা জয়েন্ট কিলার বলা হচ্ছে, জয়েন্ট কিলার, হ্যাঁ, তার কারণ অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন। কি বলছেন শোনা যাক। लंबे समय के बाद में यहाँ पर भारतीय जनता पार्टी की सरकार बनी है। सबसे खुशी की बात यह है कि जो दिल्ली में सरकार बनेगी वो प्रधानमंत्री जी के साथ में चलकर काम कर पाएगी। दिल्ली में कोई काम नहीं हो पा रहा था, मगर ये जो सरकार बन रही है दिल्ली में, ये प्रधानमंत्री जी के विजन को दिल्ली में लेके आएगी। मैं ये जीत का श्रेय प्रधानमंत्री नरेंद्र मोदी जी को देता हूं। दिल्ली की जनता का बहुत एक बार फिर से धन्यवाद करता हूं।